হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে বলেছিলাম যে আপার প্রাইমারি টেট সংক্রান্ত যে ক্লাস, সেই ক্লাস কিন্তু খুব দ্রুত এই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের মধ্য দিয়ে করানো হবে এবং সেখানে প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করার চেষ্টা করা হবে। তো তার জন্য যে বিষয়টা সবথেকে আগে প্রয়োজন সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট প্রস্তুতির জন্য যে একটা রোড ম্যাপ দরকার। অর্থাৎ আমরা যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য একটা নির্দিষ্ট সিলেবাস, তার বুক লিস্ট কী রয়েছে, তার সম্পর্কে যদি ডিটেলস আমরা যদি না জানি তাহলে কিন্তু সেই পরীক্ষা নিয়ে কিন্তু একটা যে সংশয় থাকবে এবং সেই আধা আধুরা জ্ঞানের মতো কিন্তু হয়ে থাকবে। তো একদম ডিটেলসভাবে এই ভিডিওতে সম্পূর্ণভাবে যে সিলেবাস, কোন কোন বিষয়গুলো পড়বো, কোন কোন বই থেকে পড়তে গেলে খুব কম সময়ের মধ্যে এই পরীক্ষার যে নাম্বার, সে নাম্বারটা ক্যারি করতে পারবো এবং যার মধ্যে দিয়ে কোয়ালিফাই করতে পারবো বা পাস করতে পারবো। তো এই ভিডিওর মধ্যে সেটা আলোচনা করা হবে, যেখানে সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং যেভাবে প্রস্তুতি নিলে বা যে রোডম্যাপের ভিত্তিতে আমি যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সামনে, সেই ভিত্তিতে যদি তোমরা প্রস্তুতি নাও, অবশ্যই এটা আমি অবশ্যম্ভাবীভাবে বলতে পারি যে কোয়ালিফাই অবশ্যই করবে। কারণ যেহেতু 150 নম্বর পরীক্ষা, সেখানে সিডিপি, বেঙ্গলি এবং ইংলিশ, এই তিনটা বিষয় কিন্তু সম্পূর্ণভাবে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক বা এসএসটি বা আর্টস ব্যাকগ্রাউন্ড, তাদের সম্পূর্ণ ক্ষেত্রেই তাদের জন্য কি এই তিনটে সাবজেক্ট থাকছে। তো এখান থেকে যে নাম্বার তোলার একটা ক্যারি করে যে 90 নাম্বার থাকছে এখান থেকে, এবং সায়েন্স ও এসএসটি থেকে যে 60 মার্কস করে থাকে, সেটাতে কীভাবে নাম্বার তুলবে তার ডিটেলস তথ্যও কিন্তু এখানে শেয়ার করা হবে। তো কেউ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সকলে। আর পারলে ভিডিওটি একটা লাইক করবে, বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবে না। তো চলো একদম ডিটেলস আমরা প্রথম থেকে আলোচনা করব। তো তার আগে একটা বিষয় জানা দরকার, যে এই যে আপার প্রাইমারি টেট হবে, সেটা কিন্তু সম্ভাবনা এটা রয়েছে যে মার্চ মাসের মধ্যে কিন্তু আপার প্রাইমারি টেটে পরীক্ষা হওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি টেটে বাকি রয়েছে, কারণ এসএলএসটি হয়ে গেছে অলরেডি, যার পরীক্ষার অ্যান্সার কিও কিন্তু দিয়ে দিয়েছে আজকে, কাল থেকে কিন্তু দিয়ে দিয়েছে, পাবলিশ করে দিয়েছে। তো আপার প্রাইমারি টেট হওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু মার্চ মাসের অর্থাৎ 2026 মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফর্ম ফিল আপ খুব দ্রুত কিন্তু হবে। তো চলো একবার সিলেবাস সম্পর্কে জানার আগে কারা কারা পরীক্ষা দিতে পারবে সেটা একবার জানা দরকার। তো এখানে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে কি না, প্রথম যেটা বলা রয়েছে যে গ্র্যাজুয়েশন আর ডিএলএড থাকতে হবে অর্থাৎ 2 বছরের, অথবা বলা হয়েছে যে গ্র্যাজুয়েশনে 50% মার্কস প্লাস বিএড থাকতে হবে, এবং তৃতীয়ত যেটা বলা হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এবং বিএড। এই তিনটে যাদের রয়েছে তারা কিন্তু এই আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি বা ফর্ম ফিল আপ করতে পারবে। ভিডিওটা একটু লেন্দি হবে, কেউ কিন্তু স্কিপ করবেন, শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে কিন্তু শেয়ার করা হবে। কারণ স্কিপ করলে অনেক কিছু তথ্য তোমরা কিন্তু স্কিপ করে যাবে, যার ফলে কিন্তু অনেক কিছু বুঝতেই পারবে না। তো তার জন্য বলবো যে শেষ পর্যন্ত দেখো, অনুরোধ করে, অনেক কিছু হেল্প হবে এবং আশা করছি ভিডিওটার মধ্যে অনেক কিছু জানতে পারবে যেগুলো হয়তো জানা নেই বা হয়তো কম পরিমাণে জেনেছো। এবার জানতে হবে যে আপার প্রাইমারি টেট সংক্রান্ত যে এজ লিমিট, এটাও একটু জেনে নাও। একসাথে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো জেনারেলদের ক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে 21 বছর থেকে 40 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 21 বছর থেকে 45 বছর, অর্থাৎ এখানে 5 বছর ছাড় থাকে। ওবিসিদের জন্য 21 থেকে 43 বছর, অর্থাৎ এখানে 3 বছর ছাড় থাকে, এবং প্রতিবন্ধী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 21 থেকে 48 বছর, অর্থাৎ এখানে 8 বছর কিন্তু ছাড় থাকে। এটা হচ্ছে যে এজ লিমিট, সেটা সংক্রান্ত আমি আলোচনা করলাম এবং কারা পরীক্ষা দিতে পারবে। এরপর যে নিয়োগ প্রক্রিয়া সেটা কীভাবে, সেটাও একটু জেনে নাও, এক এক করে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু জানো। নেক্সট বলা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করা হবে। তো প্রধানত দুটোভাবে হবে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, আপার প্রাইমারি যেটা টেট বলা হয়, এবং দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ। এই দুটো প্রসেসে কিন্তু হবে। এটা কিন্তু হয়ে থাকবে কত নম্বর, এটা হচ্ছে কিন্তু মোট 150 নম্বর পরীক্ষা হবে। এই সিলেবাস নিয়েও আমি আলোচনা করছি, পরপর আসছি। তো কী বিষয়ে পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টগুলো একবার জেনে নাও। এই 5টা বিষয়ের উপরে কিন্তু পরীক্ষা দিতে হবে, এবং 5টা বিষয়ের মধ্যে যাদের এসএসটি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যাদের দুটো ক্ষেত্রে আলাদা রয়েছে, তাদের আরও সাবজেক্ট কিন্তু পড়তে হবে, সেটাও বলছি। তো প্রথমত যে 3টে সাবজেক্ট কমন থাকছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেখানে 30টি প্রশ্ন থাকবে, 1 নাম্বার করে প্রত্যেকটাতে ক্যারি করে, এবং 30 নম্বরে পরীক্ষা হবে সিডিপির জন্য। নেক্সট সাবজেক্টে যেটা থাকবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বেঙ্গলি, এখানে 30টি প্রশ্ন থাকবে, 30 মার্কস ক্যারি করবে। এবং 3 নম্বর যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ বা ইংরেজি, সেটাতে 30টি প্রশ্ন থাকবে এবং 30 মার্কস ক্যারি করবে। তো এটা 3টে যে বিষয়, এই যে সাবজেক্ট, এই 3টে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক
বা আর্টস ব্যাকগ্রাউন্ড দুটোর ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য বা এই তিনটে সাবজেক্টের পরীক্ষা কিন্তু দিতে হবে। নেক্সট তারপরে যেটা দুটো টপিক থাকছে সেটা হচ্ছে একটা হচ্ছে জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথস, যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য 60 নাম্বার থাকবে এবং 60টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 করে। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড ক্ষেত্রে অর্থাৎ এসএসটি সোশ্যাল স্টাডিজ যেটা বলা হয়, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি এই তিনটি বিষয়ের কিন্তু পরীক্ষা হবে এবং তিনটি বিষয়ের মধ্যে 60 নাম্বার এটাকেও ক্যারি করবে। এখানে যেমন জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এবং এখানে থাকছে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি 60 নাম্বার। তো মোট যে বিষয় পড়তে হবে সেটা হচ্ছে এখানে 3টা সাবজেক্ট পড়তে হবে একদমভাবে। আর উপর দিকে বললাম বাংলা, ইংরেজি এবং সিডিপি অর্থাৎ কি না চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি। ঠিক একইভাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে তাদের ক্ষেত্রে একইভাবে এই সাবজেক্টগুলো পড়তে হবে এবং উপরে যে 3টি সাবজেক্ট কমন থাকছে সেটাও পড়তে হচ্ছে। মোট কিন্তু 150 নাম্বার থাকবে অর্থাৎ 150 মার্কসের পরীক্ষা হবে এবং 150টা প্রশ্ন এমসিকিউ থাকবে। আরেকটা কথা বলে রাখি, কোনো নেগেটিভ মার্ক কিন্তু টেট সাধারণত শিক্ষকতার পেশার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকে না। এটা কিন্তু একদম যে বিগত বছরের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে বলা হলো। এবার হচ্ছে টেট হওয়ার পর কি সাবজেক্ট হতে পারে, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ধারণা এখনও পর্যন্ত নেই, তো এটা এখনও স্টার মার্ক দিয়ে রাখা উচিত। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিলেবাস সংক্রান্ত। তো সিলেবাস আমি দুটো ল্যাঙ্গুয়েজে দিয়ে দিয়েছি, একটা হচ্ছে এনসিইআরটি যে এনসিটি গাইডলাইন্স অনুসারে ক্লাস 5 to 8 এর সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা হয়, এটা সকলেই জানো, যেখানে আমি ইংরেজি দিয়েছি এবং বাংলাতেও পরেরটা দিয়েছি। তো সিলেবাসটা আমি বাংলাতে আলোচনা করছি, যাদের ইংরেজি পছন্দ অবশ্যই ইংরেজিটা জেনে নেওয়ার চেষ্টা করবে। পিডিএফটা আমি অবশ্যই অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেখানে প্রোভাইড করে দেবো, ওখান থেকে তোমরা সকলে কিন্তু যে ডাউনলোড করবে বা দেখে নেবে। তো চলো একবার সিলেবাসটা সম্পর্কিত একবার ধারণা নেওয়া যাক, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি বুক লিস্টটা আলোচনা করব। তো প্রথম হচ্ছে শিশু বিকাশ অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, যেখানে কি বললাম 30টি প্রশ্ন থাকছে। এর মধ্যে কি কি থাকছে দেখো, প্রথমত হচ্ছে শিশুর বিকাশ সংক্রান্ত যে বিষয়, সেখানে 15টি প্রশ্ন থাকে, যেখানে বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি এবং পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ পদ্ধতি যেখানে সামাজিক জগৎ এবং শিশু, যেখানে শিক্ষক, পিতামাতা, সহপাঠী যে ভূমিকা থাকে। তারপরে থাকছে কিছু তত্ত্ব যেমন পিয়াজে, কোলবার্গ এবং ভাইগোটস্কি যে গঠনমূলক বা প্রজ্ঞামূলক যে তত্ত্ব এবং সমাচলনমূলক যে দৃষ্টিভঙ্গি সেটা। তারপরে থাকছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এবং প্রোগ্রেসিভ এডুকেশন, যেটা বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিশীল শিক্ষার ধারণা থাকছে। তারপরে আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স, যেটা বুদ্ধির গঠন সম্পর্কিত থাকবে। বহুমাত্রিক বুদ্ধি থাকছে, ভাষা ও চিন্তা থাকছে, সমাজ গঠনে যে লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য। তো এই বিষয়গুলো থাকছে। এখানে সিডিপিতে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি 3টি পার্ট রয়েছে আশা করছি মনে হচ্ছে। একটা হচ্ছে শিশুর বিকাশ সম্পর্কিত থাকছে, যেখানে এতগুলো সিলেবাস রয়েছে, 15 মার্কস এখান থেকে ক্যারি করে, অর্থাৎ মোট যে 30 মার্কস সেটার আমি ডিভিশনটা এখানে দেখাচ্ছি। এখানে 15 মার্কস থাকছে এটাতে, ওকে। নেক্সট তারপরে যদি নিচের দিকে যায় তাহলে দেখতে পাবো এখানে আরেকটা বিষয়, যেটা হচ্ছে ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, যেখানে বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের জন্য কি থাকছে শিক্ষা, প্রতিবন্ধকতা সহ শিশুদের যে শিক্ষণ পদ্ধতি, তারপরে প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ। তো এই নিয়ে থাকছে এখানে 5 মার্কস থাকে এবং নিচে থাকছে শিক্ষণ ও শিক্ষণ বিজ্ঞান নিয়ে, অর্থাৎ যে প্যাডাগজিক্যাল পার্টটা বলা হয় সেখানে থাকছে কিন্তু 10 নাম্বার। তো এই 5 আর 10 আর উপরে 15, মোট কিন্তু 30 নাম্বার হচ্ছে সিডিপি। এভাবে কিন্তু সিলেবাসটা ডিভাইড করে দেওয়া রয়েছে। নেক্সট এরপর যেটা রয়েছে সিডিপিটা আমরা জানলাম এখান থেকে কী কী থাকছে। নেক্সট তারপর থাকছে সেটা হচ্ছে কি না বাংলা বিষয় অর্থাৎ প্রথম ভাষা বাংলা। আমি আরেকটা কথা বলে রাখি যে বাংলা এবং ইংরেজি সিলেবাস প্রায় একই থাকে, যেখানে বাংলাতে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাষাগত বোধ পরীক্ষণ, যেখানে দুটো অজানা পাঠ বা নাটক এই সমস্ত দেওয়া থাকে, যেখানে 15 নম্বর ক্যারি করে। এখানে কিন্তু কিছু গ্রামেটিক্যাল প্রশ্ন থাকে এবং কিছু যে টপিকটা দেওয়া থাকবে বা যে গদ্য বা পদ্য যাই থাকুক না কেন যেটা উল্লেখ থাকবে তার থেকে কিছু যে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকে, অর্থাৎ এখানে 15 নম্বর। এবং যেটা হচ্ছে শিক্ষণ বিজ্ঞান নিয়ে যেটা থাকছে, অর্থাৎ যেখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটা বাংলা বলে শিক্ষণ অর্জন, ভাষা শিক্ষণের মূলনীতি, শোনা বলার দক্ষতা, তারপরে লেখার দক্ষতা, ভাষার বোধ, শিক্ষা সহায়ক উপকরণ, সংশোধনমূলক শিক্ষণ, মূল্যায়ন, এই ধরনের বিষয়গুলো থাকে। এখান থেকে কিন্তু 15 নম্বর ক্যারি করে, ওকে। মোট কিন্তু এটা তো 30 নাম্বার গেল বাংলা। নেক্সট এরপর আসছে
দ্বিতীয় ভাষা সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি ক্ষেত্রে সেম আমি বললাম যে কম্প্রিহেনশন থাকে, সেটাতে 15 নম্বর থাকছে, যেখানে সিন আনসিন কোনো প্যাসেজ থাকবে যেখানে 15 নম্বর, এখানে গ্রামাটিক্যাল 2-3টা প্রশ্ন থাকে, সাথে সাথে যে টপিকটার উপরে থাকবে সেটা থেকে প্রশ্ন থাকে। এবং প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এখান থেকেও কিন্তু 15 নম্বর, যেখানে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, critical perspective of the role of grammar in learning language and communicating ideas verbally and in written form, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে, সেটা হচ্ছে প্যাডাগজিক্যাল পাস্ট, এবং যেখানে ল্যাঙ্গুয়েজ স্কিল এগুলোও থাকছে। তো এই হচ্ছে ইংরেজি সিলেবাস, এটাও শেয়ার করা হলো বা জানা হলো আশা করছি। নেক্সট তারপর যেটা থাকছে সেটা হচ্ছে গণিত ও বিজ্ঞান, অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে যে আমি প্রথমে 3টা বিষয় জানালাম, যেখানে আরেকটা বলে রাখি যে এই যে ইংরেজি বাংলার মধ্যে রিমিডিয়াল টিচিং থাকছে, তারপর ইভ্যালুয়েটিং, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিমিডিয়াল টিচিং, ইভ্যালুয়েটিং, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, এবার আসছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যে 60টা প্রশ্ন থাকে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের 60টা আর এসএসটির 60টা প্রশ্ন থাকছে। তো এই 60টা প্রশ্নকে কিন্তু ডিভাইড করা হয়েছে, এবং এখানেই কিন্তু অনেকে ঘাবড়ে যায়, এটা কিন্তু একবার সকলে জেনে নাও কি রয়েছে। তো 60টা প্রশ্নের মধ্যে গণিত থেকে প্রশ্ন থাকবে 30টা, বিষয়বস্তু ভিত্তিক প্রশ্ন থাকবে 20টা, যার মধ্যে এই গণিতের যে 30টা সেখানে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা তত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং ডেটা হ্যান্ডলিং থেকে 20 নম্বর, এবং গণিত যে শিক্ষণবিদ্যা, অর্থাৎ এখানেও কিন্তু প্যাডাগজিক্যাল প্রশ্ন থাকে, সেটাতে 10 নম্বর। এর হচ্ছে গণিতের, যেখানে গণিতের শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য, তাত্ত্বিক দিক, তারপরে প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর উদ্দেশ্য, গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম সম্পদ, শিক্ষাগত বিষয়গত জ্ঞান, গণিতের শেখার মূল্যায়ন। তো এই মূল্যায়ন চ্যাপ্টারগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু থাকবে। এবং থাকছে আরেকটা বিষয়, গণিত থেকে 30 নম্বর গেল, এবং থাকছে বিজ্ঞান। তো বিজ্ঞানের মধ্যে কিন্তু ভাগ করা আছে, যার মধ্যে বিষয়বস্তুর মধ্যে কী কী থাকছে, 20 নম্বর প্রশ্ন থাকছে, যেখানে খাদ্য, বাসস্থান, আর কি থাকছে, খাদ্য বাসস্থানের সাথে থাকছে কি কি না, থাকছে কাজ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার, এই সমস্ত থাকছে। আর যে 10 নম্বর পড়ে থাকছে সেটা হচ্ছে বিজ্ঞানের যে প্যাডাগজি, যেখানে বিজ্ঞানের প্রকৃতি কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি, মূল্যায়ন, বৈজ্ঞানিক সমস্যা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর কিন্তু থাকছে। তো এই হচ্ছে 60 নম্বরের যে সিলেবাস, সেটা হচ্ছে কি সায়েন্সের। এটা ছিল সায়েন্সের ক্ষেত্রে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। আচ্ছা, একটা পয়েন্ট আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে যারা হয়তো এইচএসের সময় সায়েন্স ছিল, হায়ার সেকেন্ডারির সময় যাদের সায়েন্স ছিল, কিন্তু গ্র্যাজুয়েশনে তাদের যদি এই সায়েন্স সাবজেক্ট না থেকে অন্য কোনো সাবজেক্ট থাকে, বা যারা জিওগ্রাফিতে অনার্স করেছে, অনেকে এটা বিএসসি বলা হয়, ব্যাচেলার অফ সায়েন্স বলা হয়, এক্ষেত্রেও কিন্তু বিএসসিটাতেও কিন্তু এসএসটি পার্টের মধ্যে পড়ছে। আর যারা হায়ার সেকেন্ডারিতে সায়েন্স ছিল কিন্তু গ্র্যাজুয়েশনে হয়তো ইংরেজি কিংবা বাংলা কিংবা আদার্স অন্য কোনো সাবজেক্ট, সায়েন্স বেঁধে রেখে যদি অন্য কোনো সাবজেক্টে অনার্স করে থাকো বা অন্য কিছু করে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলে রাখি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ধরা যাবে না, ওটা কিন্তু এসএসটি বা যে আর্টস ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ছে। এবার হচ্ছে সমাজবিদ্যা সংক্রান্ত যে সিলেবাসটা, সেটা একবার জেনে নাও। তো এটা হচ্ছে মোট, এখানেও কিন্তু 60টা প্রশ্ন থাকে, আগে বলে রাখছি 60টা, যার মধ্যে বিষয়বস্তু সম্পর্ক প্রশ্ন থাকবে, যেটার মধ্যে ইতিহাস সম্পর্কিত থাকছে, যে কোথায় কখন কিভাবে ঘটেছে, প্রথম সমাজ কি, প্রথম কৃষি পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন ধারণা উদ্ভব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে, যেখানে দিল্লি সুলতান বংশ, মুঘল বংশ, এই ধরনের সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে। দূরবর্তী দেশসমূহের সঙ্গে সংযোগ, অর্থাৎ জিওগ্রাফি যে পার্টটা থাকছে, রাজনৈতিক উন্নয়ন, পলিটি পার্টটা থাকছে, তারপরে কৃষ্টি ও বিজ্ঞান সম্পর্কিত থাকছে, তারপরে স্থাপত্য সম্পর্কিত থাকছে, প্রাচীন রাজ্যসমূহ থাকছে, এই ধরনের যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, 3টে বিষয় মিলেই কিন্তু যে বিষয়বস্তু পার্টটা পড়বে। আর কি থাকছে এরপর ভূগোলের থেকেও একইভাবে থাকছে। ভূগোল থেকে কী কী থাকছে, যে সমাজবিদ্যা, গ্রহ সৌরজগতের যে পৃথিবী, গোলক, বায়ু, জল, কৃষিকাজ, মানব সম্পদ, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকছে ভূগোল থেকে। আর সামাজিক আর রাজনৈতিক জীবন, যেখানে থাকছে কি না, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার, মাধ্যম উপদ্রীকরণ, তারপরে লিঙ্গগত বৈষম্য, সংবিধান থাকছে, সরকার, বৈচিত্র্য, এই বিষয়গুলো কিন্তু যে পলিটি পার্টটা সেটা থাকছে। এখানে 40 নম্বর গেল। সাথে সাথে আরেকটা বিষয় থাকবে, সেটা কি না, সেটা হচ্ছে যে শিক্ষা সম্বন্ধীয় যে বিষয়সমূহ 20টা প্রশ্ন, যেখানে সমাজবিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো থাকছে, শ্রেণীকক্ষে প্রক্রিয়াসমূহ, কাজকর্ম, আলোচনা, সমালোচনামূলক বিকাশ চিন্তনের, তারপরে জিজ্ঞাসা, অভিজ্ঞতালব্ধ জ্ঞান, এই সমস্ত বিষয়গুলো থাকছে। তো এই ছিল মোট কিন্তু তোমাদের সামনে সিলেবাসটা তুলে ধরলাম, যেখানে 3টা সাবজেক্ট কমন সকলেরই থাকবে, সেটা হচ্ছে কি সিডিপি,
বেঙ্গলি এবং ইংলিশ। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের সায়েন্সের মধ্যে যে পার্টটা সেটা আলোচনা করলাম 60 নাম্বার থাকছে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এসএসটি পার্টটা তো 60টা প্রশ্ন থাকছে। মোট কিন্তু 30 করে ওদিকে 90, এবং যারা সায়েন্স তাদের ক্ষেত্রেও 60, আর যারা আর্টস তাদের ক্ষেত্রেও কিন্তু 60। এই কিন্তু মোট 150 নম্বরের পরীক্ষা হবে কি এই যে আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে আগামীতে তার জন্য। এবার কিছু রোড ম্যাপিং সম্পর্কিত, অর্থাৎ এই যে সিলেবাসটা আমি আলোচনা করলাম তার জন্য যে প্রস্তুতি সেটা কিভাবে নেবে। তো প্রথমত একটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরি, হয়তো অনেকে এটা করতে পারো না, কিন্তু আমি যে ক্লাসগুলো দেব অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা কমন 100% শিওর বলতে পারি যে কোয়ালিফাই করার জন্য যথেষ্ট। অর্থাৎ 150 নম্বরে যদি পরীক্ষা হয়, যে সিলেবাস ভিত্তিক ক্লাস করানো হবে বা যে টপিকগুলো থেকে আলোচনা করা হবে, এর আগে ক্লাস দিয়েছি, যারা পুরনো স্টুডেন্ট তারা দেখেছো যে প্লেলিস্টে হিস্ট্রি এবং বেঙ্গলি আর সিডিপি এই 3টি সাবজেক্টে অলরেডি ক্লাস কিন্তু আগের থেকে দেওয়া হয়েছে, মাঝে কিন্তু অফ ছিল, আবারও কিন্তু ক্লাস কন্টিনিউ হবে এরপর। তো সেখানে আমি বলতে পারি যে 150-র মধ্যে 120 পাওয়ার মতো কিন্তু আমি প্রস্তুতি করাবো এখান থেকেই। আমি এখানে এসএসটির জন্যও ঠিক একইভাবে সায়েন্সের জন্য কিন্তু আলোচনা করব। তবে একটা আমি সাজেস্ট করতে পারি, ফর ডিটেলড সিলেবাস ফর ক্লাসেস 5 to 8 প্লিজ রেফার টু এনসিইআরটি সিলেবাস অ্যান্ড টেক্সট বুক। অর্থাৎ যারা এনসিইআরটি টেক্সট বুক পড়ে অভ্যস্ত হবে বা এনসিইআরটি ফলো করবে তাদের কিন্তু অনেকটা উপকার হবে। এবং যেটা এসএলএসটি যে পরীক্ষা হয়েছে এখানে হয়তো অনেকেই সোজা প্রশ্ন ভাবছো, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে ঠিক অতটা হবে না বলে আমার মনে হচ্ছে না। তো অবশ্যই বিষয়টা জানলে এরপর আমি কিছু রোড ম্যাপিং নিয়ে আমি আলোচনা করব যে কীভাবে প্রস্তুতি নেবে সেটা। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটি লাইক করোনি, শেয়ার করোনি, অবশ্যই ভিডিওটি লাইক করো, বাকি সে শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। তো আমি একটু পেজটার কালারটা চেঞ্জ করে নিলাম, ওকে। তো কারো যাতে কোনো অসুবিধা নয় তার জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে নিলাম। তো দেখো যে বিষয়টা আমি এবার বলতে যাচ্ছি, তো প্রথম হচ্ছে সিডিপি সংক্রান্ত আমি একটা বিষয়টা আমি আলোচনা করছি সিডিপি নিয়ে। তো সিডিপিতে 30টা প্রশ্ন থাকবে, 30 মার্কস কিন্তু ক্যারি করবে এই 30টা প্রশ্নের জন্য। তো এখান থেকে বলে রাখি যে রিতা পাবলিকেশন, আমি কোনো বই বা কোনো পাবলিকেশনকে আমি প্রেফার করছি না, কিন্তু আমি বলবো যে যারা ডিএলএডের যে বইগুলো রয়েছে, যেখানে সিডিপি পার্টটা আমি বলে রাখি, সিডিপি পার্টটার জন্য ডিএলএডের যে সমস্ত বই রয়েছে, যে রিতা পাবলিকেশন বা অন্যান্য যে সমস্ত পাবলিকেশন থাকে, দু একটা বই কিন্তু প্রেফার করব রিতা পাবলিকেশন থেকে। সিডিপির যে বইগুলো থাকে সেগুলো থেকে যদি প্রথমত থ্রোলিভাবে রিডিং পড়ো, বা যারা ডিএলএড বা বিএড করেছো তারা কিন্তু সকলে জানো যে কেমন টপিকগুলো থাকে, বা সেখানে যে সিলেবাস সেই সিলেবাসের ভিত্তিতে কিন্তু আপার প্রাইমারি হোক বা প্রাইমারি টেট হোক সেখানে একইভাবে প্রশ্ন আসে। তো সিডিপি থেকে ওটা কভার হয়ে যাবে। ক্লাসগুলো তো দেখবেই, আমি ইম্পর্টেন্ট প্রশ্নপত্র আলোচনা করব বা ডিটেলস ক্লাস যেখানে দিয়েছি ক্লাসগুলোও দেখো, সাথে সাথে বইটা সামনে রাখো আর পড়ার চেষ্টা করো, এখান থেকে সিডিপি কভার হয়ে যাবে। আর আমি শিওরভাবে বলতে পারি প্যাডাগজির ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের প্যাডাগজি, যদি প্যাডাগজিতে 50টা প্রশ্নই থাকে টোটাল, অর্থাৎ সিডিপি, বেঙ্গলি, ইংলিশ এবং এসএসটি ক্ষেত্রে এসএসটি এবং সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স, এখান থেকে যদি 50টা প্রশ্ন থাকে আমি শিওরভাবে বলতে পারি এমনভাবে প্যাডাগজি ক্লাস করাবো 50-এর মধ্যে কিন্তু অন্তত পক্ষে 40-45 কিন্তু নাম্বার তোমরা পাবে। এখান থেকে 40-45 কিন্তু নাম্বার পাবেই, আমি শিওরভাবে এটা বলতে পারি, কারণ এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি প্যাডাগজি পার্টটা। এবার আসছি ইংরেজি ক্ষেত্র। ঠিক ইংরেজি বাংলার ক্ষেত্রেও যে ডিএলএড বা বিএডের যে বইগুলো রয়েছে, যেখানে শিক্ষণ সঙ্গে সমস্ত সিলেবাসটা কভার করা রয়েছে, রিতা পাবলিকেশন বা যে কোনো পাবলিকেশন সেখান থেকে কভার করতে পারো। বেঙ্গলির ক্ষেত্রেও ঠিক একইভাবে কভার হয়ে যাবে এবং ইংরেজির ক্ষেত্রেও ঠিক একইভাবে কভার হয়ে যাবে। এবার আসছে বেঙ্গলি কিছু গ্রামার এবং ইংরেজি কিছু গ্রামারের প্রশ্ন, এই দুটো বিষয় হচ্ছে মূল জিনিস। তো আমি ইংলিশ গ্রামার দেখছি ম্যাডাম রয়েছে, ম্যাডামকে দিয়ে ক্লাস করাতে পারি অবশ্যই, কিন্তু যদি ইংলিশ গ্রামারটা কভার করতে পারেন অবশ্যই ভালো হবে। সাথে সাথে বেঙ্গলি গ্রামারটা আমি নিজেই কিন্তু করাবো। বেঙ্গলি গ্রামার থেকে অবশ্যই যে বইটা আমি প্রেফার করতে পারি সেটা হচ্ছে বামন দেবের যে গ্রামার বইটা রয়েছে বেঙ্গলি গ্রামার, ওটা কিন্তু করলে অবশ্যম্ভাবী ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বেঙ্গলি গ্রামার থেকে ওটা একদম ফুলফিল কভার হবে, ওকে। নেক্সট এরপর আসছি আমি প্রথমত সায়েন্সের বিষয়টা নিয়ে আসি। তো সায়েন্সের জন্য আমি বলবো ক্লাস 5 থেকে, ক্লাস 5-এ দেখবে আমাদের পরিবেশ বইটা রয়েছে, ক্লাস 5 থেকে ক্লাস 8, আমি কিন্তু এনসিইআরটি এখন যাচ্ছি না, ক্লাস 5 থেকে 8 যে পরিবেশ সংক্রান্ত যে বইটা রয়েছে সেটা পড়ো। সাথে সাথে বলবো 9-10-এর বইগুলো, সায়েন্সের পার্টগুলো থ্রুলিভাবে না পড়লেও কিছুটা যদি পড়ে রাখো অনেকটা কাজে দেবে। আর বিভিন্ন যে কম্পিটিটিভ যে বই থাকে, যেখানে আমি বলবো যে জেনারেল স্টাডিজ যে অ্যাডভান্স বলে একটা বই রয়েছে, তপতি পাবলিকেশন মোটা বই ওটাও আছে, বা ডাব্লিউবিসিএস যে বইগুলো থাকে বিভিন্ন কম্পিটিটিভ যে বই, সেখান থেকে সায়েন্স পার্টটা বলো,
ইতিহাস পার্ট বলো বা ভূগোল পার্ট বলো বা পলিটির পার্ট বলো, সেখান থেকে কিন্তু ক্লিয়ার কভার হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর সায়েন্সের ক্ষেত্রেও ঠিক একইভাবে। ম্যাথামেটিক্সের জন্য আমি বলবো যে কম্পিটিটিভ পরীক্ষার যে সমস্ত বই থাকে, আর.এস. আগরওয়াল বিভিন্ন রকম বইগুলো রয়েছে, তাছাড়া সুবীর দাসের যে বইটা রয়েছে ওখান থেকেও কিন্তু কভার হয়ে যাবে ম্যাথামেটিক্সের পার্টটা। তো এই ছিল আমি কিছুগুলো বই, মোটামুটিভাবে আমি বিশেষ কিছু বই বলছি না যে হিউজ পরিমাণে কিছু একটা সিলেবাস দিয়ে দিলাম যেটা থেকে তোমরা হয়তো ক্লিয়ার করতে পারলে না, সিলেবাসটা দেখে হয়তো ভয় পেয়ে গেলে এবং যে পরীক্ষার জন্য যে একটা মানসিক প্রস্তুতি সেটাই কিন্তু তোমরা করতে পারলে না। তো তার জন্য বলবো যে যে বিষয়গুলো আমি বললাম একবার না পারলে দুবার ভিডিওটা দেখো, শেষের দিকে যে বইগুলোর নাম বললাম অবশ্যই এগুলো কিন্তু খাতায় নোট করো। আর যে ক্লাস শুরু হবে এরপর প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাস দেখো এক এক করে, একদম কন্টিনিউভাবে ক্লাস আশা করছি করতে পারবো। যদি না কোনো কাজের মধ্যে আমি ফেসে থাকি তাহলে অবশ্যই কন্টিনিউভাবে ক্লাস করাবো। আর প্রত্যেকটা ক্লাস যদি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি কমন পাওয়ার যে নিশ্চয়তা সেটা কিন্তু একদম পাবে। তো এই ছিল, বিশেষ কিছু আর বলছি না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। যা কিছু তথ্যগুলো শেয়ার করলাম আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি কারো কিছু সমস্যা হয়, প্রথমত বলবো যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও লিঙ্ক দেওয়া থাকবে, দুটোতেই কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে। আর এই যে সিলেবাসটা আমি প্রোভাইড করে দেবো অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করে নেবে। আর যে ক্লাস রুটিন বা ক্লাস সংক্রান্ত বিষয় কমিউনিটি পোস্টে অবশ্যই পোস্ট করবো, সাথে সাথে এই টেলিগ্রাম চ্যানেলও কিন্তু আমি সম্পূর্ণ তথ্যটা জানিয়ে দেবো। তো সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। আর চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে যে কোনো ধরনের কেস আপডেট, নিউজ তথ্য বা এই ধরনের ক্লাসের সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে নোটিফিকেশান আকারে যাতে পৌঁছায় তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো যাই হোক, আর বেশি লেন্দি করছি না, আশা করছি বুঝতে পারলে, অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রস্তুতি নাও এখন থেকেই। ওকে, ধন্যবাদ।